অর্থনীতি বাঁচাতে স্বাস্থ্যবিধি মেনে সব মন্ত্রণালয় খুলে দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। ব্যাংকিং ব্যবস্থা স্বাভাবিক করার পরামর্শ। দেশে করোনা সংক্রমণ কমতে পারে জুনে, বলছে বিশেষজ্ঞ কমিটি। স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি হবে ভয়াবহ। 6টি কোম্পানিকে ওষুধ তৈরির অনুমোদন। ইতালি, ফ্রান্স ও স্পেনে কমেছে করোনায় মৃত্যু, নতুন করে বাড়ছে রাশিয়ায়। যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় মারা গেছে 1100 জন। লকডাউনে আসা জায়গাছে ই কমার্স, বেড়েছে অনলাইনে বেচা কেনা, বেশিরভাগই নিত্যপণ্য। করোনাকালেও থেমে নেই পদ্মা সেতুর নির্মাণ কাজ। বসানো হলো 29তম স্প্যান, দৃশ্যমান হলো 4.25 কিলোমিটার এলাকা। দেশ জুড়ে চলছে লকডাউনে, কর্মহীন লাখ লাখ মানুষ। কুমিল্লায় দুস্থ মানুষের ঘরে খাবার পৌঁছে দিচ্ছে স্বেচ্ছাসেবী টিম সংসপ্তক। এবং দেশের ক্রান্তিকালে মানুষের পাশে দাঁড়াচ্ছেন খেলোয়াড়রা। তাসকিনের হ্যাট্রিক বল 4 লাখে, আর সৌম্যের সেঞ্চুরির ব্যাট বিক্রি হলো 4.5 লাখ টাকায়। সবাইকে স্বাগত। নিউজ 24 সকাল 10টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। ইলেকট্রোফরেটিক কোটিংকৃত মরিচারোধী ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প। মার্কুইজ এনার্জি সেভিং পাম্প। এবারে পুরো খবর। বিশ্লেষকরা বলছেন, করোনা সংকটে জীবন জীবিকা ও অর্থনীতিকে প্রাধান্য দিয়ে বিভিন্ন মন্ত্রণালয়কে আরও সক্রিয় হতে হবে। প্রয়োজনে 18টির বাইরের মন্ত্রণালয়গুলোকেও স্বাস্থ্যবিধি মেনে খুলতে হবে। এই বাস্তবতায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন, সুরক্ষা ব্যবস্থা সক্রিয় রেখে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়কে আরও সচল করার পরিকল্পনা আছে। বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান শ্রাবণ। মাঠে সোনালী ধান, করোনা দুর্যোগের মধ্যে কৃষকের মুখে হাসি। সেই ফসল ঘরে তোলার অক্লান্ত পরিশ্রম। আম চাষিদের জন্য সুখবর, সেখানেও গাছে গাছে সবুজ স্বপ্ন। সীমিত আকারে খুলেছে পোশাক খাত, স্বাস্থ্যবিধি মানার চেষ্টা চলছে। রাষ্ট্র বলছে স্বাস্থ্যবিধি মেনে বাকি শিল্পগুলো সীমিত আকারে খোলা যাবে। বিশ্লেষকরা বলছেন, করোনার প্রথম ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে অর্থনীতি। এক্ষেত্রে রাষ্ট্রকে সহায়ক ভূমিকায় থাকতে হবে। এখন তো 18টা মন্ত্রণালয় এবং বিভাগ খোলা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ছিল সড়ক এবং সেতু, এটা খোলা নাই, এটা খুলে দেওয়া উচিত। রেল পথ মন্ত্রণালয় খোলা নেই, সেটা খুলে দেওয়া যেতে পারে, সেটা তো রেলের যোগাযোগের ব্যাপার আছে। ধর্ম মন্ত্রণালয় খোলা নেই, সেটাও দ্রুত খুলে দেওয়া যেতে পারে। আর এমনিতেই কিন্তু সরকারি কর্মকর্তাদের বলা হয়েছে যে তারা স্টেশনে থাকবেন, মানে তাদের নিজ নিজ কর্মস্থলে থাকবেন, তারা নিজ নিজ কর্মস্থল থেকে যেতে পারবেন না। বিশ্লেষকদের পরামর্শ, জীবনকে বাঁচিয়েই জীবিকা ও অর্থনীতিকে ধীরে ধীরে চাঙ্গা করতে হবে। ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানার উৎপাদন, এগুলো আমরা কবে শুরু করতে পারবো? এটা অবশ্যই আমাদের শুরু করতে হবে, সেটা আমাদের অর্থনীতি বাঁচানোর যুদ্ধ। এখন আমরা যেটা করতে পারি যে আমাদের মাথায় যে জীবন বাঁচানোর যে যুদ্ধ আমরা করছি, সেটা মাথায় ঠিক মতো রেখে স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব মেনে এবং বাকি মন্ত্রণালয়গুলো পর্যায়ক্রমে খুলে দেওয়া যেতে পারে। আমাদের সাফল্য দরকার এবং আমাদেরকে এই যে চেইনটা, শেকলটা ভেঙে ফেলা দরকার। সেই জায়গায় আমাদের কাজ করতে হবে। এই বাস্তবতায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন, সংক্রমণ ঠেকানো ও অর্থনীতি বাঁচানো এই নীতি নিয়েই কাজ করছে সরকার। প্রয়োজনে আরও মন্ত্রণালয় ও অধিদপ্তর খোলারও পরিকল্পনা আছে। যেটা রাষ্ট্রের জন্য যখন প্রয়োজন হবে সেটা তখন খোলা যাবে। আমরা আরো কিছু নিশ্চিত করবো না, যদি প্রয়োজন মনে হয় এই মুহূর্তে সরকার যাচ্ছে আন্তরিকভাবে এই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করতে। আমাদের অন্তত আমার মে মাসটা আমাদের এরকমই থাকবে যে আমরা অত্যন্ত সতর্কতার সাথে, যদি আরো 2-1টা আমাদের অফিস খুলতে হয়, সেটা আমাদের প্রজ্ঞাপনে দেয় আছে, জরুরি যেটা মনে হবে সেটাই আমরা করতে পারবো। প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ব্যাংকিং ব্যবস্থাকেও করোনা সংকটকালে ব্যবসা বান্ধব করা হচ্ছে। প্রয়োজনে মাঠ পর্যায়ে আরও শাখা খোলা রাখা হবে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। আর্থিক কর্মকাণ্ড সচল করতে এবং আমদানি রপ্তানি বাণিজ্যে গতি আনতে ব্যাংকিং লেনদেন স্বাভাবিক সময়ে আনা উচিত বলে মত অর্থনীতি বিশ্লেষক ও সিনিয়র ব্যাংকারদের। সংশ্লিষ্টরা বলছেন, সীমিত পরিসরের লেনদেনের কারণে নানা প্রতিবন্ধকতায় পড়ছেন গ্রাহকরা। বাংলাদেশ ব্যাংক বলছে, সরকারের নির্দেশনা মেনেই প্রয়োজনীয় ব্যাংকিং সেবা চালু রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনে নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। করোনা মহামারীর এই সময়ে দেশের ব্যাংকিং লেনদেন সীমিত করে আনাই
সপ্তাহে 2 থেকে 3 দিন খোলা রাখা হচ্ছে অনেক কর্পোরেট শাখাও। ফলে সীমিত পরিসরে চালু থাকা ব্যাংকগুলোতে বাড়তি চাপ পড়ছে গ্রাহকের। দীর্ঘ সময় থাকতে হচ্ছে লাইনে দাঁড়িয়ে। করোনা দুর্যোগের এই সময়ে প্রায় 1 মাস পণ্য খালাস করতে পারেনি বাণিজ্যিক আমদানিকারকরা। পরে কন্টেইনার খালাসে ভাড়া মওকুফ করায় কিছুটা গতি ফিরতে শুরু করেছে চট্টগ্রাম বন্দরে। দেশের ব্যবসা বাণিজ্য ও আর্থিক কর্মকাণ্ড সচল রাখতে ব্যাংকিং সেবার পরিধি আরও বাড়ানো উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। ব্যাংক ব্রাঞ্চগুলোকে খোলা রাখতে হবে এবং প্রত্যেকটা একটা ব্যাংক হলো একটা রাষ্ট্রের যত কর্মকাণ্ড আছে, অর্থনৈতিক কর্মকাণ্ডের একটা সেতুবন্ধন। হেড অফিস সহ ব্রাঞ্চগুলা স্বাস্থ্যসম্মত বিধি মেনটেন করে এটাকে যত সম্ভব চালু রাখা দরকার। আমার মনে হয় ব্যাংকিং আওয়ার এখনকার মতো হইলে একটু ইনসাফিসিয়েন্টই মনে হচ্ছে। এইটা মেইন শাখাগুলো, এক্সপোর্ট ইম্পোর্টের শাখাগুলো যেখানে ফ্যাক্টরি বা মিল কারখানা আছে এবং সেগুলো খোলার নির্দেশ যদি সরকার দেন, তাহলে ওইসব জায়গায় আমার মনে হয় আরেকটু বর্ধিত সময়ের জন্য এই ব্যাংকিং সেবাটা চালু করা দরকার। তবে অধিকাংশ ব্যাংক এডি ব্রাঞ্চের মাধ্যমে বৈদেশিক লেনদেন ও আমদানি রপ্তানি বাণিজ্যের প্রয়োজনীয় ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে বলে দাবি এই ব্যাংকারের। ব্যাংকগুলো এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো তাদের এই ছুটি কিংবা লকডাউনের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনিভাবে ব্যাংকগুলো। সুতরাং এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা যেটি ব্যাংকের মাধ্যমে পরিচালনা করতে হয়, সেটি যেমন ব্যবসায়ীদের জন্য প্রয়োজন, ব্যাংকের জন্য কিন্তু ব্যাংকের ব্যবসায়ের জন্য কিন্তু সেটা প্রয়োজন। গত 26 এপ্রিল বাণিজ্যিক এলাকাগুলোতে ব্যাংক লেনদেনের সময় বাড়িয়ে দুপুর 2টা পর্যন্ত করার নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। গভর্নমেন্টের যে লকডাউনের ধারাবাহিকতায় যদি ভবিষ্যতে গভর্নমেন্ট যেটাকে শিথিল করে, তার ধারাবাহিকতাও বাংলাদেশ ব্যাংক সেই আলোকেই তখন হয়তো শিথিল করবে এই চিন্তা করছে। বন্দর ও বাণিজ্যিক এলাকা ছাড়া গ্রাহকদের সাধারণ ব্যাংকিং সেবা দেওয়া হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। ফলে বিড়ম্বনায় পড়তে হচ্ছে অনেক গ্রাহককে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। মে মাসেই দেশে 50,000 মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন। মৃত্যু হতে পারে 800 থেকে 1000 জনের। তবে সংক্রমণ পরিস্থিতি আরও মারাত্মক হলে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হারে বেড়ে 1 লাখে পৌঁছতে পারে। স্বাস্থ্য অধিদপ্তর গঠিত 8 সদস্যের জনস্বাস্থ্যবিদরা এমন পর্যালোচনা করেছেন। এদিকে দৈনিক অন্তত 10,000 পরীক্ষা করার পরামর্শ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আর সবকিছু অনুকূলে থাকলে জুনে সংক্রমণ কমতে পারে বলেও আভাস দেন তারা। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। সারা দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় 10,000-এর কাছাকাছি, আর মারা গেছেন 170 জনের বেশি মানুষ। করোনায় দেশের কত মানুষ আক্রান্ত ও মৃত্যুর শিকার হতে পারেন তা নিয়ে একটি পর্যালোচনা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের 8 সদস্যের বিশেষজ্ঞ টিম বলছে, প্রক্ষেপণের প্রথমটি রক্ষণশীল, আর দ্বিতীয় প্রক্ষেপণের তথ্য বলছে এই আক্রান্তের সংখ্যা হতে পারে 1 লাখ। এমন খবর জানানো হয়েছে সরকারের উচ্চ মহলেও। মানুষের সোশ্যাল ডিসটেন্স মেনটেন করা এবং নিয়মিত হাত ধোয়া, এই সমস্ত জিনিস আমরা সঠিকভাবে পালন করতে পারি, তাহলে আমরা আশা করতে পারি যে আমরা এই অবশ্যই 50,000 কম নয়, তবে 50,000-এর ঊর্ধ্বে যাবে না, এটা আমরা আশা করতে পারি। 1,21,000 পর্যন্ত হয়ে যেতে পারে, কিন্তু যদি আমাদের এই সমস্ত সবকিছু না মানা হয়। 8টি বিভাগের 8 জন জনস্বাস্থ্যবিদদের সমন্বয়ে গঠিত কমিটি বলছে, জুনে কমে আসতে পারে সংক্রমণ। তবে জনস্বাস্থ্যের বিষয়টি অবহেলা করলে জুনেও বেড়ে যাবে আক্রান্তের সংখ্যা। জুন মাসের সেকেন্ড উইক থেকে আমরা একটা মোটামুটি নর্মাল দিকে যাওয়ার আশা, জুন মাসের সেকেন্ড উইক থেকে এরকম আমাদের আশা হতে পারে। এদিকে করোনা নিয়ে জাতীয় কারিগরি পরামর্শ কমিটি 8টি বিষয়ে 22টি সুপারিশ করেছেন। জরুরি ভিত্তিতে 5 লাখ কিট সংগ্রহের সুপারিশ করেছে এই কমিটি এবং দৈনিক পরীক্ষার পরিমাণ আরো বাড়ানোর সুপারিশ করা হয়েছে। রোগী যখন একটা শনাক্ত হবে, সেই রোগীর সংস্পর্শে কারা কারা আসছেন তাদেরকে খুঁজে বের করা, এজন্য আমাদের আসলে স্বাস্থ্য গোয়েন্দা দরকার। কেননা এগুলো কাজ যদি আমরা না করি, তাহলে আমরা একটা অনিশ্চয়তার মধ্যে থাকবো। 5 লাখ কিট আমাদের দরকার, 1,24,000 আমাদের হাতে ছিল সেই সময়। টেস্ট করলেই হবে না, টেস্টগুলোকে ঠিক মতো করতে হবে, স্যাম্পল কালেকশনটা ঠিক মতো করতে হবে। এগুলো অনেক শুধু নাম্বার অফ টেস্ট আমরা নাম্বার অফ টেস্ট না, কোয়ালিটি অফ টেস্ট। স্যাম্পল কালেকশন যদি ঠিক মতো না হয়, তাহলে পজিটিভটা নেগেটিভ হয়ে যাবে। করোনা নির্ধারিত হাসপাতালগুলোই সেবার মান আরো বাড়ানোর তাগিদ দিয়েছেন জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা।
অন্যদিকে 6টি ওষুধ কোম্পানিকে দেশীয় করোনা ভাইরাসের সম্ভাব্য ওষুধ রেমডেসিভির উৎপাদনের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। কোম্পানিগুলো হলো বেক্সিমকো, বিকন, এসকেএফ, ইনসেপ্টা, স্কয়ার ও হেলথ কেয়ার। দেশের বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনা করে কোম্পানিগুলোকে এই ওষুধ উৎপাদনের অনুমতি দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন। কাঁচামাল আমদানি করে দ্রুত উৎপাদন শুরু করবে কোম্পানিগুলো। ওষুধগুলো করোনা ভাইরাসের আক্রান্ত রোগীদের চিকিৎসা দিয়ে হাসপাতালগুলোতে পাঠানো হবে কিনা সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবারে সাবধান অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির খবর। কোভিড-19-এর প্রাদুর্ভাব ইউরোপে কিছুটা কমে আসে, অনেকটা প্রাণ ফিরে পেয়েছে কিছু নগর। গেল 6 সপ্তাহের মধ্যে স্পেনে একদিনে সর্বনিম্ন মৃত্যুর ঘটনা ঘটেছে মাত্র 164 জন। এছাড়া স্পেনে লকডাউন খুলে দেয়, লোকজন বাইরে বেরোতে শুরু করেছে। তবে গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করেছে স্প্যানিশ সরকার। এদিকে ফ্রান্স, ইতালি, জার্মানি এমনকি যুক্তরাজ্যেও গেল 24 ঘন্টায় মৃতের সংখ্যা অনেকটাই কমে এসেছে। যুক্তরাষ্ট্রেও ভাইরাস সংক্রমণ নিম্নগামী হয়েছে। একদিনে মারা গেছেন 1128 জন। এতে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 68,572 জনে। কিন্তু করোনা ভাইরাসের হটস্পট হিসেবে আবির্ভাব হয়েছে রাশিয়ার। একদিনে সেখানে 10,633 জন আক্রান্ত হয়েছে। এছাড়া ব্রাজিল, পেরু ও ভারতেও দ্রুততার সঙ্গে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশ্বজুড়ে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 2,48,000-এর বেশি মানুষের, আর আক্রান্ত হয়েছেন 35,62,000। এবারে হেক্সাল হ্যান্ড স্যানিটাইজারের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির আরো খবর। দর্শক, করোনা ভাইরাসের আগ্রাসনে করুণ অবস্থা দিন যাপন করছেন সারা দেশের সবজি চাষিরা। শত শত মন সবজি উৎপাদন হলেও কেনার মানুষ নেই। পাইকারি বাজারগুলোতেও নেই ক্রেতা, ফলে পানির দামে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। ক্ষতিগ্রস্ত হচ্ছেন দিন শেষে কৃষকরাই। বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যশোর, চট্টগ্রাম ও রংপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যুক্ত হতে চাই রিপন হোসেনের সঙ্গে। যশোর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। রিপন, আমরা জানি যে স্বাভাবিক সময়ে যশোর থেকে বিপুল পরিমাণে সবজি প্রতিদিন ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যায়। এবারের চিত্রটা ঠিক কেমন? শাকসবজির দাম কেমন দেখছেন? আর যারা চাষি রয়েছেন, ক্ষতিগ্রস্ত চাষি আমরা যাদের বলছি, তাদের কি অবস্থা? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে সারা বাংলাদেশ, পুরো বিশ্ব কিন্তু এখন স্থবির হয়ে রয়েছে। তার কিন্তু প্রভাব পড়েছে এই কৃষকের ক্ষেতে। কৃষি পণ্য ঠিকমতো সরবরাহ এবং পাইকারি বাজাররা না আসতে পারায় কিন্তু এই কৃষি পণ্য স্থবির হয়ে রয়েছে এবং দাম কিন্তু কম হয়ে রয়েছে। আমি রয়েছি সদর উপজেলার একটি মাঠে। আপনি জানেন যে এই যশোর অঞ্চল থেকে প্রায় 60% সবজি সারা বাংলাদেশে যায় বিভিন্ন গাড়িতে করে, কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে সেই গাড়িগুলো কিন্তু ঠিকমতো আসছে না এবং এই সবজি কিন্তু তারা বিক্রি করতে পারছেন না, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই এলাকার চাষিরা। আমি একটু তাদের সাথে কথা বলবো। কিভাবে আপনাদের দাম কেমন পাচ্ছেন এবছর? আসসালামু আলাইকুম, আমি একজন কৃষক। আসলে এখন আমরা আশা করছিলাম যে রমজান মাস সামনে, বড় আশা ছিল যে দাম পাবো, কিন্তু আজকে বাজারে জাত পটল নিয়ে গেছিলাম, সেখানে 25 টাকা কেজি জায়গায় আজকে আমরা বেচলাম 15 টাকা। যেরকম লাল শাক নিয়ে গেছিলাম, যেরকম আমাদের চাহিদা ছিল যে আমরা বেচবো 30 টাকা কেজি, সেখানে বেচলাম আজকে 15 টাকা কেজি। যেরকম পুঁই শাক ছিল, নিয়ে গেছিলাম আজকে 5 টাকা কেজি। পটল নিয়ে গেছিলাম আজকে 25 টাকা কেজি বেচবো, বেচলাম আজকে 12 টাকার থেকে 14 টাকা কেজি। তা আমরা কিভাবে এই যে কৃষি পণ্য যে বানিয়ে আমরা যে ঘাটতি খাচ্ছি, আমরা টিকে থাকবো কি করে? কৃষক যে আমরা মানুষ, আসলে খেতে মজুরে যে কষ্ট করে না পাই, একজন দোকানদার আমাদের চেয়ে ডবল পায়।
এগুলো আপনাদের একটু দেখার প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। আমি আরেকজনের সাথে একটু কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাই, কি হলে সরকার কি সুবিধা দিলে আপনাদের এই প্রভাব থেকে বাঁচতে পারবে? এই করোনার আতঙ্ক সারা ওয়ার্ল্ড যখন স্তম্ভিত, সেই ধারে কথা বাংলাদেশে একই অবস্থা। আমরা এই রমজান মাসকে উপলক্ষ করে যে পরিমাণ সবজি আমরা উৎপাদন করেছি, আমাদের লোকাল বাজার বাইরে ব্যাপারীরা না আসার কারণে যে পরিমাণ চাহিদা তার 5 গুণ আমাদের বাজারে উঠছে। সেই কারণে দামের মান খুবই কম, প্রতিটা পণ্যের প্রায় 3 ভাগের 1 ভাগ দাম আছে। আর সরকার যে সারা বাংলাদেশে যে প্রণোদনা প্যাকেজ করেছে কৃষকদের জন্য 300 কোটি টাকা, আমরা চাচ্ছি যে আমাদের যে সাব ডিলার আছে তার এবং সুপারভাইজার আছে তাদের মাধ্যমে লিস্ট করে আমাদের এই যে সরকার যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে তারা যেন আমরা পাই, এটা আমরা আশা করতে পারি। আচ্ছা, কি অবস্থা সবজির? খারাপ, সবজি ব্যবসা খারাপ, সব জিনিসের দাম বেশি, সবজির দাম কম। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে সবজির কিন্তু যারা মাঠ পর্যায়ে কৃষকরা রয়েছে তারা বলছে কিন্তু খুবই দাম কম, এবং যে ঢাকার বাজারে যদি তুলনা করা হয় তার কিন্তু 2 থেকে 3 গুণ দাম বৃদ্ধি পায়। সেক্ষেত্রে যারা প্রকৃত যারা চাষি রয়েছেন তারা কিন্তু এই ন্যায্য মূল্যটা কিন্তু পাচ্ছে না। তো সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। রিপন, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা প্রয়োজনে আবারও আপনার সঙ্গে যুক্ত হবে। এবার যেতে চাই যশোর থেকে চট্টগ্রামে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আমরা মাত্র দেখলাম যে সবজির বাজার ঠিক স্থিতিশীল নয়, দাম পড়ে গেছে। আপনি রিয়াজউদ্দিন বাজারে আছেন, কৃষক যারা রয়েছেন যারা সবজির দাম পাচ্ছে না তারা কি বলছে, বাজারের আসল চিত্রটা আমাদেরকে জানান। ধন্যবাদ তন্ময় আপনাকে। একটু আগে কিন্তু যশোরের আমাদের সহকর্মী রিপন যেমনটা বলছিলেন, তেমনিভাবে যদি বন্দরনগরী চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার, আমি আছি রিয়াজউদ্দিন বাজারে। এই বাজারে কিন্তু আসলে উত্তরবঙ্গ থেকে কিন্তু সবজি এই জায়গায় সরবরাহের পরে কিন্তু আসলে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু আসলে সবজি ক্রেতা যারা আছেন তারা এই জায়গা থেকে সবজি সংগ্রহ করেন। এমনকি বিভিন্ন বাজার বলতে আসলে যে কাঁচা বাজারগুলো আছে সেই জায়গায়ও কিন্তু আসলে এই জায়গা থেকে সবজিগুলো সেই জায়গায় সরবরাহ করা হয়। তেমনিভাবে যে চট্টগ্রামে উৎপাদিত যে সবজি কিন্তু চট্টগ্রামের মানুষের খুব একটা চাহিদা রয়েছে, সেই সবজিও কিন্তু আসলে যে সীতাকুণ্ড, এমনকি মিরসরাই, হাটহাজারী, সবচেয়ে বেশি কিন্তু আসলে চট্টগ্রামে সবজি উৎপাদিত হয় হালিশহর, এমনকি দহাজারি। কিন্তু সেই জায়গায় কিন্তু সবজির কোনো কমতি নেই, সেখানেও কিন্তু বাম্পার ফলন হয়েছে। কিন্তু আসলে পরিবহন সংকটের কথা একটা এসেছে। কিন্তু আসলে যেখানে কিন্তু আসলে ক্ষেত রয়েছে, যেখানে কৃষক যেখান থেকে সবজি বিক্রি করে, সেখানে কিন্তু আসলে খুব একটা দাম পাচ্ছে না। এমনকি যে টমেটো আমি আপনাকে দেখাতে চাচ্ছি, সেই টমেটো কিন্তু আসলে যে এই বাজারে আমি যেখানে আছি পাইকারি বাজারে, এই বাজারে কিন্তু বিক্রি করছে তারা 13 থেকে 14 টাকা পর্যন্ত। আর কৃষকের পর্যায়ে কিন্তু যদি কথা বলি আপনাকে, সেই কৃষকরা কিন্তু সেই টমেটোর দাম পাচ্ছে 3 থেকে 4 টাকা পর্যন্ত। তাহলে আপনি বুঝতে পারছেন কিন্তু আসলে যে কৃষকরা কিন্তু মোটেই দাম পাচ্ছে না। এমনকি যখন আসলে যে পাইকারি বাজারে আসে, সেই পাইকারি বাজারে কিন্তু দামটা অনেকটা বেশি তারা নিচ্ছেন। তেমনিভাবে যে খুচরা বাজারে গেলে সেই টমেটোর দাম কিন্তু 20 থেকে 30 টাকা পর্যন্ত হয়ে যাচ্ছে। তেমনিভাবে যে ফুলকপি দেখতে পাচ্ছেন আপনি, ফুলকপি কিন্তু এই বাজারে এসে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু 50 থেকে 60 টাকা পর্যন্ত বিক্রি করছেন। সব মিলিয়ে বলা যাচ্ছে যে কাঁকরোল থেকে নিয়ে পটল, কাঁকরোল, সেই সবজিগুলোর দাম অনেকটা বেশি। আবার কিছু কিছু সবজির দাম কিন্তু অনেকটা কম রয়েছে। আপনি ঢেঁড়স দেখতে পাচ্ছেন, সেই ঢেঁড়স কিন্তু দামটা অনেকটা কম। সব মিলিয়ে বলা যায় সবজির দাম কিন্তু আসলে যেভাবে হওয়ার কথা রয়েছে কিন্তু সেভাবে কিন্তু আসলে পাইকারি বাজারগুলো খুব একটা ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। কিছু কিছু সবজির দাম কিন্তু খুচরা বাজারে একেবারে কিন্তু আসলে সবজির দাম অনেকটা বেশি। তো বাজার মনিটরিংয়ের কথা এসেছে, বাজার মনিটরিং নিয়মিত যদি হতে সেই খুচরা বাজারগুলো এমনকি পাইকারি বাজারগুলো, তাহলে সবজির দাম আরও কম হতে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি তন্ময়ের কাছে। নয়ন বড়ুয়া, জয়, আপনাকে ধন্যবাদ চট্টগ্রাম থেকে যুক্ত হওয়ার জন্য। আপনি থাকুন আমাদের সঙ্গে। এবার দর্শক যুক্ত হতে চাই রংপুরে, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রেজাউল করিম মানিক। উত্তরাঞ্চল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে যে সবজি সরবরাহ হয়, দাম কমে যাওয়ার কারণ হিসেবে যারা বিক্রেতা রয়েছেন তারা কি বলছেন? ধন্যবাদ তন্ময়।
নয়, এর আগের বুলেটিনে আপনাকে যেমনটি জানিয়েছিলাম যে কৃষকরা কিন্তু এই রংপুর অঞ্চলের কৃষকরা কিন্তু সবজির কিন্তু তেমন দাম পাচ্ছে না, কিন্তু পাইকারি বাজারে কিন্তু যারা রয়েছে তারা কিন্তু আসলে মানে অনেক চিত্রটা অনেক ভিন্ন। কৃষকদের কাছ থেকে যে পণ্যটা তারা কিনে নিয়ে আসে, কিন্তু পাইকারি বাজারে এসে কিন্তু একটু চড়া দামে বিক্রি হয়। তারপরেও পাইকারি বাজারে একজন পাইকারির সাথে আমরা একটু কথা বলতে চাই, কিন্তু একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনি বেগুন নিয়ে এসেছেন, তো বেগুনের দাম থেকে শুরু করে অন্যান্য সবজির দাম কমেছে না বেড়েছে? ভাই, বাজারে লোক সংখ্যা কম, অন্যান্য সবজি বেগুনের একটু দামটা বেশি, কয়েকদিন আগে ছিল, একটু দাম কমছে এখন, বুঝছেন। আর অন্যান্য সবজির দামও কম আছে। মনে করেন করলা 5 টাকা 6 টাকা কেজি বিক্রি হচ্ছে, শশা 8 টাকা 10 টাকা কেজি বিক্রি হচ্ছে, বেগুন 32-30 টাকা বিক্রি হচ্ছে কেজি। আপনার দাম সবজির একটু কম আছে, লোকজন নাই, মার্কেট ফাঁকা। আগের ধার চাই, এখন লোকজন অনেক কমে গেছে। বাজারে বহুত জিনিস বিক্রি হয় না, পরি থাকে। এই যে মিষ্টি কুমড়া, পানি কুমড়া পরি থাকে, বিক্রি নেই, লোক নেই। ঢাকায় পাঠানোর কথা যেগুলো, আমাদের রংপুর অঞ্চলে অনেক সবজি ঢাকায় যেত, এখন কি ঢাকায় যাচ্ছে? এখন ঢাকায় মাল যাচ্ছে খুব কম, মাল যাচ্ছে না তো বেশি। ঢাকায় তো আপনার গাড়ি ঘোড়ার সমস্যা, এটা সেটা সমস্যা, লোক ভয়ে মাল নিয়ে যাচ্ছে না করোনার কারণে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে একজন খুচরা বিক্রেতা, তিনি আমাদেরকে জানিয়েছেন যে সব অর্থাৎ সবজির দামই কিন্তু কমেছে, আর কৃষকরা কিন্তু এর চেয়ে কিন্তু আরও ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছে। কারণটা হচ্ছে যে কৃষকরা যে ক্ষেতের যে কষ্টার্জিত ফসলের দাম কিন্তু আসলেই বাজার এনে পাচ্ছে না। পাইকাররা কিছুটা পেলেও তার ভিন্ন চিত্রটা কিন্তু আমরা এই বাজারে এসে দেখতে পেয়েছি। তো এই ছিল আমার কাছে রংপুরের পাইকারি বাজার থেকে, অর্থাৎ কাঁচা বাজার থেকে। সর্বশেষ ফিরে যাচ্ছি স্টুডিওতে তন্ময়ের কাছে। রেজাউল করিম মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল আমাদের সহকর্মীরা, আমাদের জানাচ্ছিল সেখানকার সর্বশেষ বাজারের পরিস্থিতি। দর্শক, দেশের বিভিন্ন প্রান্তে সবজির দাম তলানিতে ঠেকলেও ঢাকার আশেপাশের বাজারগুলোতে চড়া দামে কিন্তু বিক্রি হচ্ছে সবজি। সাভারের গেন্ডা কাঁচা বাজার থেকে সেই চিত্রই জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, আপনার কাছে জানতে চাই, দেশের বিভিন্ন স্থানে সবজির দাম তলানিতে গিয়ে ঠেকেছে বলে আমাদের সহকর্মীরা মাত্রই জানাচ্ছিলেন আমাদেরকে। তো ঢাকার খুব কাছাকাছি এই বাজার সাভারে আপনি যেখানে রয়েছেন, কি বলছেন বিক্রেতারা, সবজির দাম কেমন দেখছেন? ধন্যবাদ তন্ময়। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের গেন্ডা কাঁচা বাজারে। সেখানে কিন্তু রাজধানীর চাইতেও কিন্তু এখানে আরও দাম কম। সেটা হচ্ছে যে ঢাকার বাইরে যেসব দাম আমি শুনলাম সেখান থেকে কিন্তু একটু বেশি, কিন্তু করোনার পরিস্থিতির কারণে কিন্তু তারা এখন যে বাজার সেখানে কিন্তু কাস্টমার নেই। এবং আমি একটু কথা বলতে চাই যে এখানে যারা কাঁচা বাজারে যারা আড়তদার রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। এই যে আপনার এখানে কি কি পণ্য রয়েছে এবং কাঁচামরিচ, পটল, ঝিঙ্গা কত? পটল আপনার হাফ দামে বিক্রি হচ্ছে, 50 টাকার মরিচ 25 টাকা বিক্রি করতেছি, শসা 40 টাকার 30 টাকা বিক্রি করতেছি, পটল 40 টাকা 20 টাকা বিক্রি করতেছি, জালি 40 টাকা 20 টাকা বিক্রি করতেছি, সব হাফ দাম। করোনার জন্য লোকজন আসতে পারে না, গরিব মানুষ, টাকা পয়সা নেই। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে এখানকার বাজারে বলছে যে তারা ঢাকার চাইতে এবং কম দামে বিক্রি করছে। আমি এবার একটু জানতে চাচ্ছি যে পেঁয়াজ এবং আলু এবং রসুনের বাজারটা একটু দাম জানতে চাচ্ছি। আপনারা এখানে এই যে কি কি দামে আপনারা বিক্রি করছেন, আমি একটু কথা বলছি আপনাদের সঙ্গে। পেঁয়াজ আলু কত করে বিক্রি করতেছেন? পেঁয়াজ বিক্রি করতেছি, হ্যাঁ পাইকারি একটা হলো 35, একটা 34, আমাদের কিনো 35, বেচো 34, 35, ক্যারিং খরচ লস। তারপরে করোনার কারণে লোকজন যানবাহন করতে পারে না, চলাচল কম, এই কারণে কাস্টমার কম, আমাদের বেচা কিনো কম। আর আলু আমাদের কিনা 17 টাকা, বেশি 18 টাকা, 18.5 টাকা, কিন্তু পার কেজিতে খরচ আছে 3 টাকা। গাড়ি নাই, বর্তমানে করোনার কারণে কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না, এই হিসাবে আমাদের লস। এই বিষয়। ধন্যবাদ আপনাকে। আমি একটু আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই, যারা বাজার সমিতির যারা নেতা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। হঠাৎ করে বাজারের এই পরিস্থিতি কেন, বাজারের দাম কেন কমে গেল? বাজার করোনার কারণে কোনো কাস্টমার আসে না, আমরা মাল আনলে বিক্রি করতে পারি না, কারণ কাস্টমারের কঠিন নাই, একদম খালি। এবং কি যে দামে কিনা ওই দামে আমরা বিক্রি করি, আমাদের ক্যারিং খরচটা আমাদের লস হয়। আলু আমরা 17 টাকা কিনি, এখানে ক্যারিং খরচ দিয়ে আনার পরে এখানে 18 টাকা বিক্রি হয়, পার বস্তায় মোটামুটি 50, 60, 100 টাকা লোকসান হয়। পেঁয়াজ ওখানে বিক্রি হইতেছে, মোকামে থেকে কিনি 36, 38, এখানে 35 টাকা বিক্রি করি, এখানেও আমাদের লস।
এই জন্য আমরা ব্যবসায়ী যারা আছি খুব একটা আতঙ্কের মধ্যে আছি। আমরা কিভাবে ব্যবসা বাণিজ্য করে বেঁচে থাকবো, এই আশাই সরকারের কাছে আমরা আবেদন করি। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন যে এখানে যে বাজারের যে দাম, বাজারের যে পণ্য, সেটা হচ্ছে যে সবজিগুলির দাম কমে গেছে এবং করোনার কারণে যে মানুষের যে আমদানি করা সেটাও কিন্তু কমে গেছে এবং এখানে যে বাজারগুলি আপনি দেখছেন যে মানুষের যে বাজারের যে ক্রয় ক্ষমতার বাইরে অনেকটাই কিন্তু রয়ে গেছে এবং ঢাকায় কিন্তু যে দাম বিক্রি হচ্ছে তার দ্বিগুণ কিন্তু হচ্ছে এবং এইসব বাজারগুলোতে এখন যে মানে খুবই কমে গেছে এবং সাভারে কিন্তু এই যে বড় যে বাজারটি রয়েছে, এছাড়াও কিন্তু আরও সাভার, ধামরাই এবং আশুলিয়ার 20 থেকে আরও 25টি বড় বড় এরকম বাজার রয়েছে, সেখানে কিন্তু সবই একই রকমের দাম কমে গেছে। এই ছিল সাভারের কাঁচা বাজারের সর্বশেষ খবর। চলে যাচ্ছে এখন স্টুডিওতে তন্ময়ের কাছে। নাজমুল হুদা, আপনাকে ধন্যবাদ সাভার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। লকডাউনের এই সময়ে বেড়েছে ই কমার্স ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর বেচা বিক্রি। দেশের অন্যতম অনলাইন মার্কেট প্লেস ইভ্যালি বলছে এখন বিক্রি হওয়া পণ্যের বেশিরভাগই দৈনন্দিন নিত্য পণ্য। তাই রাজধানীর পাড়া মহল্লা সহ দেশের অনেক দোকানেও আনা হচ্ছে ইভ্যালি এক্সপ্রেস শপের আওতায়। স্বাস্থ্যবিধি মেনে যা দ্রুত সময়ে পৌঁছে দেওয়া হচ্ছে ক্রেতার হাতের নাগালে। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। দেশে ইন্টারনেট ও স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা যেমন বাড়ছে, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ই কমার্স ভিত্তিক প্রতিষ্ঠানের সংখ্যাও। করোনা মহামারীর এই সময়ে যাদের অনেকের বিক্রিও বেড়েছে কয়েক গুণ। এই যেমন ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি দুর্যোগকালীন এই সময়ে পাড়া মহল্লার ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের নিয়ে এসেছেন অনলাইন সেবার আওতায়। 26টি দোকান নিয়ে শুরু করলেও এখন দেশের 30টি জেলায় প্রায় 250টি এক্সপ্রেস শপ রয়েছে ইভ্যালির, যার মাধ্যমে দৈনন্দিন পণ্য ক্রেতার কাছে পৌঁছে দিচ্ছেন খুব সহজেই। ইভ্যালির মাধ্যমে আমরা মোটামুটি ভালো একটা রেসপন্স পাচ্ছি। ইভ্যালি বিভিন্ন প্রণোদনার মাধ্যমে মানুষকে প্রোডাক্ট কিনতে আরও আগ্রহী করতেছে বেশি, বাসায় থাকার জন্য আগ্রহী করতেছে বেশি। অনলাইনগুলো যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে আমাদেরকে, সো আমরা আসলে খুব ভালো মতো ঘরে থাকতে পারছি এবং আমাদের মানে দৈনন্দিন যে প্রোডাক্টগুলো দরকার সেগুলো খুব মানে স্বল্প সময়ের মধ্যে বুঝে পাচ্ছি আর কি। যদিও স্মার্টফোন, ইলেকট্রনিক্স পণ্য ও আমদানি নির্ভর পণ্য সামগ্রীর বেচাকেনা তুলনামূলক কমেছে। ইভ্যালি জানায় গত এক মাসে প্রতিষ্ঠানটির বিক্রি বেড়েছে প্রায় দ্বিগুণ। দুর্যোগকালীন এই সময়ে 31,000-এরও বেশি অর্ডার ডেলিভারি দেওয়া হয়েছে এক্সপ্রেস শপের মাধ্যমে। নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলো, অ্যাটলিস্ট সেই পণ্যগুলো যাতে কাস্টমাররা খুব সঠিক এবং দ্রুত সময় পায়, সেই জায়গা থেকে আমরা ইভ্যালি এবং অন্যান্য কমার্স আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এই ধরনের লকডাউন যদি আরও কন্টিনিউ হয়, তাতে যাতে আমরা আমাদের সাপোর্টটা কন্টিনিউ রাখতে পারি, সেই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। ক্যাশ অন ডেলিভারিতেও কাস্টমাররা কিনতে পারবেন, প্রিপেমেন্টেও বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। অফকোর্স বেশ কিছু প্রোডাক্টে বেশ কিছু দামে ফ্রি শিপিংও আমরা রেখেছি। সরকারি নীতি সহায়তা অব্যাহত থাকলে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক সম্ভাবনা আরও বহুদূর এগিয়ে নেওয়া সম্ভব বলে মত খাত সংশ্লিষ্টদের। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। করোনা পরিস্থিতির মধ্যেও থেমে নেই পদ্মা সেতুর নির্মাণযোগ্য। আজ সকালে পদ্মা সেতুর 29তম স্প্যান বসানো হয়েছে। এর মধ্যে দিয়ে দৃশ্যমান হয়েছে মূল সেতুর 4,350 মিটার। সংশ্লিষ্টরা বলছেন রোববার সকাল 8টার দিকে মাওয়া কনস্ট্রাকশন এরিয়া থেকে ভাসমান ক্রেন তিয়ানির মাধ্যমে স্প্যানটি নেওয়া হয় পদ্মা সেতুর 19-20 নম্বর পিলারের কাছে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে। সেতুর 29তম স্প্যানটি সকালে পিলার 19 এবং 20-এর ওপর স্থাপন করা হয়। 28তম স্প্যান বসানোর 24 দিনের মাথায় বসানো হলো এই স্প্যানটি। 2014 সালের ডিসেম্বরে পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হয়। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি ও নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো কর্পোরেশন। করোনার সংক্রমণ রোধে দেশজুড়ে চলছে অঘোষিত লকডাউন। কাজকর্ম বন্ধ থাকায় বিপাকে পড়েছেন দিনমজুর, রিকশা চালক ও অসচ্ছল মানুষ। দেশের এই ক্লান্তি লগ্নে কুমিল্লায় অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী টিম সংসপ্তক। নাঙ্গলকোট উপজেলায় এই টিম খাবার পৌঁছে দিচ্ছে অসহায় মানুষের ঘরে ঘরে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন তারা। হুমায়ুন কবির জীবনের তথ্যচিত্রে টেক্সট রিপোর্ট। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এমন সংকটের সময় নাঙ্গলকোট উপজেলায় ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করছে স্বেচ্ছাসেবী টিম সংসপ্তক। নাঙ্গলকোট উপজেলার অসহায় দুস্থ মানুষদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন তারা। এ খাদ্য সহায়তা পেয়ে খুশি হতদরিদ্ররা।
এই অসহায় গরিবের যে সহযোগিতা করছেন এটা অনেক ভালো লাগছে স্যার। আমার ঘরে খাবার ছিল না, 4 দিন পর্যন্ত নয়নি জানে খাবার আনছে, তার ধন্যবাদ। আমি যে খুশি, আল্লাহ খুশি। টিমের সমন্বয়কারী জহিরুল ইসলাম জানান, চাল, আলু, পেঁয়াজ, তেলের পাশাপাশি ইফতার সামগ্রীও দেয়া হচ্ছে। 1700 পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছি, পাশাপাশি 45 জন কর্মহীন মধ্যবিত্ত পরিবারের মাঝে খাবার পৌঁছে দিয়েছি এবং 15 জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে খাবার পৌঁছে দিয়েছি। করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানালেন সংশ্লিষ্টরা। আর আমাদের সংক্ষিপ্ত টিমের আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল আমরা মানুষের জন্য কিছু করব, মানুষের জন্য কিছু করার তাড়না থেকে আসলে আমরা এই কার্যক্রমে নেমেছি। এইভাবে আমাদের প্রতিটি কার্যক্রম, যেখানে যারা দুস্থ আছেন তাদের পিছিয়ে আমাদের প্রত্যেক ইউনিয়নে যারা টিম লিডার আছেন, সদস্য আছেন, সবাই ছুটে যান মানবতার জন্য। এছাড়া পুরো উপজেলায় নিয়মিত জীবাণুনাশক প্রয়োগ, জরুরি চিকিৎসা সেবা প্রদান ছাড়াও আরও অনেক জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে টিম সংসপ্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নিজেদের সেরা 2টি স্মারক নিলামে তুলে করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন দেশের অন্যতম 2 তারকা ক্রিকেটার সৌম্য সরকার এবং তাসকিন আহমেদ। সৌম্য সরকারের রেকর্ড গড়া একটি ব্যাট নিলামে তোলার ঘোষণা দেন এই হার্ড হিটার ব্যাটসম্যান। এদিকে দেশের হয়ে ওয়ানডেতে একমাত্র হ্যাট্রিকের রেকর্ড গড়া পেসার তাসকিন আহমেদ নিলামে তুলেছিলেন তার হ্যাট্রিক করা সেই বলটি। রোববার অকশন ফর অ্যাকশনের মাধ্যমে নিলামে তোলা সৌম্য সরকারের ব্যাট 4.5 লাখ টাকা এবং তাসকিনের হ্যাট্রিক করা বলটি দাম ওঠে সর্বোচ্চ 4 লাখ টাকা। অকশন ফর অ্যাকশনের অন্যতম স্বত্বাধিকারী আরিফ আর হোসেন জানিয়েছেন, একটি ব্যাংক নিলামে জিতে এই ব্যাট ও বল কিনে নিয়েছে। শেষ করছে এখনকার নিউজ 24 সংবাদ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।